আজকে কেমিস্ট্রির সেকেন্ড অধ্যায়টা শুরু করব। সেকেন্ড অধ্যায়ের নাম হচ্ছে প্রতিসংকেত এবং যোজনী। এটা একটা কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রতিসংকেত এবং যোজনী এটা এত বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি কেমিস্ট্রি সম্পর্কে। যে কেমিস্ট্রির বিভিন্ন মৌলের যে প্রতীক সংক্ষিপ্ত নাম প্রকাশের যে প্রক্রিয়া সেটা বুঝতে পারবো, যোজনী সম্পর্কে বুঝতে পারবো এবং সংকেত সম্পর্কে বুঝতে পারবো। প্রথম আসা যাক প্রতীক, অর্থাৎ কেমিস্ট্রি প্রতীক সংকেত যোজনী, এই তিনটা জিনিস সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসা যাক প্রতীক। প্রতীক একে দিয়ে কি বোঝাচ্ছে? প্রতীক দিয়ে বোঝাচ্ছে আমাদের প্রকৃতি থেকে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টা। এই মৌলিক পদার্থের সংখ্যা প্রথমে বিজ্ঞানীরা 118টা মৌল আবিষ্কার করেনি, প্রথমে আবিষ্কার করেছিল 63টা। এরপর ধীরে ধীরে মৌলিক পদার্থের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মেন্ডেলিভ প্রথম 63টা মৌল নিয়ে একটি পর্যায় সারণী, অর্থাৎ একটা ছক আকারে তাদের পারমাণবিক সংখ্যা দিয়ে তাদের পারমাণবিক সংখ্যাকে সিরিয়াল ধরে একটা ছক আবিষ্কার করেছিলেন। এটাকে বলা হয় পর্যায় সারণী। ওখানে তিনি প্রথম অন্তর্ভুক্ত করেছিলেন 63টা মৌল। পরবর্তীতে ধীরে ধীরে মৌলিক পদার্থের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই 118টা মৌলিক পদার্থ বর্তমানে পাওয়া গেছে। এই 118টা মৌলের মধ্যে দেখা যাচ্ছে যে কতগুলো ধাতু হিসেবে কাজ করে, কতগুলো অধাতু হিসেবে, কতগুলো গ্যাসীয় পদার্থ হিসেবে, আবার কতগুলো অপদার্থ হিসেবে। অর্থাৎ যারা কিছু সময় ধাতু এবং কিছু সময় অধাতুর মতো কাজ করে তাদেরকে বলা হয় যে অপধাতু। এই মৌলসমূহকে প্রকাশ করার জন্য যে সংক্ষিপ্ত চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রতীক। এখন কোন মৌলকে কিভাবে প্রকাশ করা হয়? দেখা যাচ্ছে যে প্রতীক লিখার প্রক্রিয়াটা হচ্ছে 3 প্রকার। প্রথম প্রক্রিয়া হচ্ছে মৌলের প্রথম অক্ষরকে, ইংরেজি নামের প্রথম অক্ষর প্রতীক হিসেবে লেখা হয়। যেমন হাইড্রোজেন, এটার প্রতীক হচ্ছে H। অক্সিজেন, এটার প্রতীক হচ্ছে O। নাইট্রোজেন, এটার প্রতীক হচ্ছে N। এরপর দেখা যায় যে আরেকটা নিয়ম, দ্বিতীয় নিয়ম হচ্ছে যে কি কোনো কোনো মৌলের প্রথম অক্ষরের সাথে অধিক উচ্চারিত একটা অক্ষর যুক্ত করে প্রতীক হিসেবে লেখা হয়। যেমন ক্লোরিন, সি প্রথম অক্ষর, অধিক উচ্চারিত হচ্ছে L, তাহলে প্রথম অক্ষর হবে যে ক্যাপিটাল লেটার, দ্বিতীয় অক্ষর হবে যে স্মল লেটার। এরপর যেমন ব্রোমিন, বিআর, ক্রোমিয়াম, সিআর, এইভাবে লেখা হয়। এরপর আসতে আসতে কি তৃতীয় নিয়ম হচ্ছে কি আমেরিকার পার্শ্ববর্তী দেশ হচ্ছে ল্যাটিন আমেরিকাতে যে ভাষা চালু আছে সেটাকে বলা হয় যে ল্যাটিন ভাষা। ওইটা ইংরেজি ভাষার মতোই, অর্থাৎ ল্যাটিন দেশের একটা আঞ্চলিক ইংরেজি, সেটা ল্যাটিন ভাষা। এটাও ইংরেজি, কিন্তু এটা হচ্ছে যে ওদের নিজস্ব একটা আঞ্চলিক ইংলিশ ভাষা। কিছু কিছু মৌলের নাম ইংরেজি ভাষা থেকে না নিয়ে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়। হ্যাঁ, যেমন বিশেষ করে ধাতব মৌলসমূহ। তবে একটা দুইটা আবার ব্যতিক্রম দেখা যায়। কোনটা কোনটা ব্যতিক্রম সেটা আমি বলে দেব। যেমন এগুলো মুছে ফেলি। যেমন আয়রন হচ্ছে ইংরেজি নাম, আয়রন হচ্ছে ইংরেজি নাম। এটার ল্যাটিন ভাষা হচ্ছে ফেরিয়াম।
তাহলে আয়রনের প্রতীকটা আয়রন থেকে না নিয়ে ফেরিয়াম থেকে নেওয়া হয়, সেই জন্য অ্যাফি লেখি। এরপর যেমন লেড, লেড হচ্ছে কি সীসা, এটার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, পিবি দিয়ে লেখা হয়, পিবি, প্লাম্বাম, লেড। এরপর যেমন রূপা, এটার ল্যাটিন নাম হচ্ছে সিলভার, যেটাকে ইংরেজি বলা হয় সিলভার, এটার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। সেই জন্য এটাকে এজি দিয়ে দিতে হয়। রূপার প্রতীক বা সিলভারের প্রতীক হচ্ছে এজি, আর্জেন্টাম। এইভাবে কিছু কিছু মৌলের নাম, বিশেষ করে ধাতব মৌলসমূহ, এগুলোকে ইংরেজি ভাষা থেকে না নিয়ে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়। যেমন আরেকটা মৌল আছে মার্কারি, এটা ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোগ্রাম, হাইড্রোগ্রাম, সেই জন্য এইচ দিয়ে লেখা হয়। আবার কিছু কিছু মৌলের, ধাতব মৌলের নাম সরাসরি ইংরেজি ভাষা থেকে নেওয়া হয়। যেমন অ্যালুমিনিয়াম, এটার প্রতীক হচ্ছে এল। যেমন ক্যালসিয়াম, সিএ। এভাবে সরাসরি ইংরেজি ভাষা থেকে কোনো কোনো মৌলের প্রতীক নেওয়া হয়। যেমন জিঙ্ক, চ্যাটেন। তাহলে মৌলের প্রতীক লেখার নিয়ম হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইংরেজি ভাষার প্রথম অক্ষর দিয়ে লেখা হয়, আরেকটা হচ্ছে ইংরেজি ভাষার প্রথম অক্ষরের সাথে অধিক উচ্চারিত একটা অক্ষর যুক্ত করে লেখা হয়, আরেকটা হচ্ছে যে এই ধাতব মৌলের অনেকগুলো ধাতব মৌলের নাম ইংরেজি ভাষা থেকে না নিয়ে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়। তাহলে এই তিনটে প্রক্রিয়ায় আমরা মৌলের প্রতীক লিখে থাকি। এরপর হচ্ছে দেখি যোজনী। যোজনী কি? যোজনী হচ্ছে এক মৌলের সাথে আরেক মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যে যোজনী। যেমন সব মৌল সব মৌলের সাথে যুক্ত হয় না, যেমন ধাতব মৌলগুলো ধাতব মৌলের সাথে যুক্ত হয় না, অধাতব মৌল আবার সব অধাতুর সাথে যুক্ত হয় না, আবার ধাতুগুলো অধাতব মৌলের সাথে যুক্ত হয়। গ্যাসীয় মৌলগুলো দেখা যায় যে অনেক সময় অধাতব মৌলের সাথে যুক্ত হয়, গ্যাসীয় মৌলগুলো আবার দেখা যায় যে অনেক সময় ধাতব মৌলের যুক্তির সাথে যুক্ত হয়। তাহলে কোন মৌলের সাথে যুক্ত হবে, একটা মৌল আরেকটা মৌলের সাথে সংযুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা, সেটাকে বলা হয় যে যোজনী। যেমন হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, আবার জিঙ্ক অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, আবার ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, আবার সোডিয়াম দেখা যাচ্ছে কি অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে কোন মৌলের সাথে যুক্ত হবে সেটা নির্ভর করবে যে তাদের যোজনীর উপর। এই যে এক মৌল আরেক মৌলের সাথে সংযুক্ত হওয়ার যে একটা সামর্থ্য বা ক্ষমতা, সেটাকে বলি যে আমরা যোজনী। এরপর আস্তে আস্তে যোজনী সংখ্যা। যোজনী সংখ্যাটা কি? যোজনী সংখ্যাটা হচ্ছে কোনো মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সময় যতটা ইলেকট্রন আদান প্রদান করে, অষ্টকলস পূর্ণ করে, সেই সংখ্যাকে বলা হয় যে যোজনী সংখ্যা। এটা যোজনীর ইলেকট্রনীয় মতবাদ বলা হয় এটাকে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যোজনীর ইলেকট্রনীয় মতবাদ। যোজনীর ইলেকট্রনীয় মতবাদ কি, এটা পরীক্ষায় আসে। যোজনীর ইলেকট্রনীয়, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, যে যোজনীর ইলেকট্রনীয় মতবাদ হচ্ছে এক মৌলে
এক মৌল আরেক মৌলের সাথে সংযুক্ত হওয়ার সময় যতটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে সেই ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী সংখ্যা বলে। যোজ্যতার স্কেল সীমা, যোজ্যতার স্কেল হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, এটা হচ্ছে যোজ্যতার স্কেল। যেমন যোজনের ইলেকট্রনীয় মতবাদ, এটা আমি দুইটা মৌল দিয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে যেমন সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1। এরপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17 2 8 7। তাহলে দেখা যায় যে কি সোডিয়াম যেহেতু ধাতু সে ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন যেহেতু অধাতু সে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথে হচ্ছে 1টা। এরপরে ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, এরপরে তৃতীয় কক্ষপথে হচ্ছে 7টা। তাহলে এখানে ক্লোরিন কি করবে, সোডিয়ামকে একটা ইলেকট্রন, সোডিয়াম কি করবে ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করবে এদিকে। তাহলে যেহেতু সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন দান করতেছে, সোডিয়াম থেকে একটা নেগেটিভ চার্জ কমে যাবে, তাহলে সোডিয়ামের চার্জ হবে যে পজিটিভ চার্জ। আবার ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে ক্লোরিনের একটা নেগেটিভ চার্জ বৃদ্ধি পাবে, তখন ক্লোরিন হবে যে নেগেটিভ চার্জ। তাহলে বিপরীতধর্মী আয়ন পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠিত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি যেহেতু সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হওয়ার জন্য একটা ইলেকট্রন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনকে দিচ্ছে, ক্লোরিন আবার সেই একটা ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে এখানে সোডিয়ামের যোজনী হবে যে 1, ক্লোরিনের যোজনী হবে যে। এটা হচ্ছে যোজনের ইলেকট্রনীয় মতবাদের একটা উদাহরণ। এরপর আসা যাক সংকেত। সংকেত জিনিসটা কি? সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সংখ্যাকে যখন আমরা প্রতীক দিয়ে প্রদর্শন করি তখন সেটাকে বলা হয় যে সংকেত। যেমন অক্সিজেনের একটা অণু, এই যে অক্সিজেনের এক অণু, এটাকে আমরা এইভাবে লিখি কেন? অক্সিজেনের এক অণুতে 2 পরমাণু থাকবে। তাহলে অক্সিজেনের একটা অণুতে কয়টা পরমাণু আছে? 2টা পরমাণু আছে। এই 2টা পরমাণুকে যখন আমি অক্সিজেনের প্রতীকে বাম পাশে নিচে করে লিখে দেব তখন সেটা হয়ে যাবে যে অক্সিজেনের সংকেত। আর যদি শুধু ও দিই তখন সেটা বোঝাবে যে অক্সিজেনের প্রতীক। যেমন পানির এক অণু, পানির এক অণু, পানির এক অণু কীভাবে লিখব? H2O। তাহলে পানির এক অণুর মধ্যে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের 2টো পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু। ঠিক একইভাবে সালফিউরিক অ্যাসিডের এক অণু, সালফিউরিক অ্যাসিডের এক অণু লিখা হবে কি H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিডের এক অণুতে দেখা যাচ্ছে যে কি হাইড্রোজেনের 2টো পরমাণু থাকবে, অক্সিজেনের একটা পরমাণু থাকবে, সালফারের একটা পরমাণু থাকবে, অক্সিজেনের একটা পরমাণু থাকবে। তাহলে মোট হচ্ছে 7টা পরমাণু। এই 7টা পরমাণু মিলে হবে যে সালফিউরিক অ্যাসিডের এক অণু। সেই জন্য বলা হচ্ছে
কোনো একটা অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণুসমূহকে যখন প্রতীকের মাধ্যমে এবং সংখ্যা দিয়ে যখন প্রকাশ করব তখন সেটাকে বলা হবে যে সংকেত। এখন আসা যাক সংকেতের প্রকারভেদ। সংকেত হচ্ছে মূলত 4 প্রকার: রাসায়নিক সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। এখানে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য লিখো। আমি লিখে দিচ্ছি এখানে। প্রথম হচ্ছে কি রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত হচ্ছে কোনো একটা যৌগের সংকেত লেখার সময় আমরা করি কি, ওই যৌগের মধ্যে কি কি মৌল বিদ্যমান থাকবে এবং কোন মৌলের কয়টা করে পরমাণু থাকবে সেগুলো নিচে বসিয়ে দিই। এইভাবে বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা দিয়ে যখন আমরা কোনো যৌগের সংকেত লিখি তখন সেটাকে বলা হবে যে আণবিক সংকেত। প্রথমে আসতেছে যে আণবিক সংকেত, 1 নাম্বার আণবিক সংকেত। আণবিক সংকেত যেমন পানি, কি লিখি? H2O। কারণ পানির এক অণু হতে হলে হাইড্রোজেনের 2টো পরমাণু লাগবে, অক্সিজেনের 1টা পরমাণু লাগবে। আবার যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হতে হলে এই যে কার্বনের 1টা পরমাণু লাগবে, অক্সিজেনের 2টো পরমাণু লাগবে। তাহলে একটা যৌগের মধ্যে কি কি মৌল থাকবে এবং কোন মৌলের কয়টা করে পরমাণু লাগবে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাগুলো বসে গিয়ে যে সংকেত লেখা হয় সেটাকে বলা হয় যে আণবিক সংকেত। এরপর আসছে রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত হচ্ছে সংকেত লেখার সময় এক মৌলের পরমাণু সংখ্যা অন্য মৌলের যোজনী সংখ্যা নির্দেশ করে যোজনী বসিয়ে যে সংকেত লেখা হয় সেটাকে বলা হয় যে রাসায়নিক সংকেত। যেমন আমি আবার এই সংকেতটা লিখি পানি। এখানে অক্সিজেনের যোজনী বসানো হবে যে হাইড্রোজেনের নিচে, আবার হাইড্রোজেনের যোজনী বসানো হবে যে অক্সিজেনের নিচে। যোজনী 1 হলে তো বসানোর দরকার নেই, তাহলে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তাহলে যোজনী বসিয়ে আমি একটা সংকেত লিখলাম, সেটা হচ্ছে পানির সংকেত। তাহলে যোজনী বসিয়ে যে সংকেত লেখা হয় সেটাকে বলা হয় যে রাসায়নিক সংকেত। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, অথবা যেমন ধরলাম দেখি মিথেন, CH4, CH4, এটা হচ্ছে দেখি মিথেনের সংখ্যা। এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে কার্বনের যোজনী বসছে হাইড্রোজেনের নিচে, হাইড্রোজেনের যোজনী বসছে যে কার্বনের নিচে, অর্থাৎ যোজনী বসিয়ে যে সংকেত লেখা হবে সেটা হবে যে কি রাসায়নিক সংকেত। এরপর 3 নাম্বার হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত যেমন আমি একটা সংকেত লিখি বেনজিন, আগের সংকেতটা লিখে তারপরে বুঝাবো বেনজিন। বেনজিনের সংখ্যাটা হচ্ছে C6H6, তাহলে এখানে দোনোটা 6, এটা একটা আরেকটাকে ভাগ যায়, তাহলে সংকেতটা কী হবে CH,
অর্থাৎ ভাগযোগ্য যোজনী যদি হয় তাহলে ভাগ করার পরে যেই সংখ্যা বসবে সেই সংখ্যা দিয়ে আমরা যে সংকেত লিখি সেটাকে বলা হবে যে ব্যঞ্জন, সেটাকে বলা হবে যে স্থূল সংকেত। যেমন আরেকটা স্থূল সংকেত লিখি, যেমন গ্লুকোজ। C6H12O6, তাহলে এখানে তিনটা সংখ্যাকে 6 দিয়ে কাটা যায়, তাহলে কি হলো CH2O। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। তাহলে এই যে সংকেত যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্লুকোজের একটা ক্ষুদ্রতম সংকেত, এটা হবে যে গ্লুকোজের স্থূল সংকেত। এরপর আসতেছে 4 নাম্বার গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত হচ্ছে কোনো একটা যৌগের মধ্যে কি কি মৌল আছে এবং এই মৌলসমূহ পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে সেটা যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, বন্ড দিয়ে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন যে সংকেত পাওয়া যায় সেটাকে বলা হয় যে গাঠনিক সংকেত। যেমন একটা গাঠনিক সংকেত লিখি, যেমন H2O। এটা হচ্ছে একটা পানির রাসায়নিক সংকেত। এখানে অক্সিজেন একটা, তার সাথে যুক্ত আছে 2টা হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেনগুলো কীভাবে যুক্ত আছে সেই জিনিসটাই চিত্রের মাধ্যমে প্রকাশ হচ্ছে, এটাকে বলা হবে যে তখন গাঠনিক সংকেত। যেমন মিথেন CH4, এটা হবে যে মিথেনের রাসায়নিক সংকেত। এটা গাঠনিক সংকেত হচ্ছে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এইভাবে যুক্ত আছে। তাহলে এটা হবে যে মিথেনের গাঠনিক সংকেত। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে সালফার হচ্ছে কয়টা, একটা। তাহলে এটার সাথে সালফার যোজন হচ্ছে 6টা হাত। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এটার সাথে আবার একটা হাইড্রোজেন, এটার সাথে আবার একটা হাইড্রোজেন। তাহলে এটা হবে যে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতগুলো কীভাবে লিখতে হয় এর উপর ভিত্তি করে আমি আগামী ক্লাসে আবার বুঝাবো তোমাদেরকে। আজকে ক্লাসটা এতটুকুতে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অনেক ধন্যবাদ।